হ্যালো বন্ধুরা, আবিরের গল্প আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি প্রতিদিন রোম্যান্টিক, মাফিয়া, গ্যাংস্টার, রহস্য, ফানি সব ধরনের গল্প শুনতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে রাখুন, যাতে কোনো গল্পই মিস না যায়। তাহলে চলেন আজকের গল্পটি শুরু করা যাক। আজকে শুনছেন মামাতো বোন যখন ফাজিল গার্লফ্রেন্ড গল্পের ৩ নম্বর অংশ। মা বাবার ইচ্ছে ছিল আমি বড় একজন ইঞ্জিনিয়ার হই। ছোটবেলা থেকেই আমি ওনাদের সব রকম আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে আসছি। আমার শৈশবের একটা স্মৃতি আজও খুব মনে পড়ে। একবার পাড়ার ছেলেদের সাথে মার্বেল খেলছিলাম। নেহাতি বাচ্চা ছিলাম তখন। খেলতে গিয়ে গ্রামের এক ছেলের সাথে একটু হাতাহাতি হয়েছিল। কিন্তু সেই ঘটনার পর কষ্ট লেগেছিল তখন, যখন আব্বু আমাকে ধরে এনে কঞ্চির লাঠি দিয়ে পিটিয়ে বলেছিল, আর কোনোদিন যেন তোকে মার্বেল খেলতে না দেখি। সেদিনের পর থেকে আমি আর কোনোদিন মার্বেল ছুঁয়েও দেখিনি। রোজ সন্ধ্যা হলেই চলতো আমার ওপর মা বাবার কড়া শাসন। পিটিয়ে পড়াশোনা করানো হতো আমাকে। অথচ আমার ইচ্ছে করত ভোর রাত থেকে শুরু করে স্কুলে যাবার সময় অবধি মন দিয়ে পড়তে। কিন্তু সেই স্বাধীন ইচ্ছেটা কোনোদিন পূরণ করতে পারিনি। মা পিটিয়ে পড়াশোনা করাতেন। একটু একটু করে যখন বড় হলাম, তখন বুঝতে পারলাম ওনাদের কাছে আমার ব্যক্তিগত ইচ্ছের কোনো দাম নেই। শৈশবে যদি কখনো ওনাদের কাছে একটা দামি সাইকেল চাইতাম, তবে বাবা মা অনেক গবেষণা করে একটা পুরনো সাইকেল কিনে এনে বলতেন, যখন বড় ইঞ্জিনিয়ার হবি তখন দামি গাড়ি চালাবি, এখন নতুন সাইকেল নিয়ে কি করবি। আমি অনেক বেশি ফাজিল স্বভাবের ছিলাম ঠিকই, কিন্তু আমার সব কিছুর উপর ওনাদের অদৃশ্য আদেশের পাহাড় চাপানো ছিল। আমাদের ছিল একাম্মনবর্তী পরিবার, যেখানে দাদু ছিলেন সবার কর্তা। দাদু যা বলতেন আমার বাবা চাচাদের সেটাই শিরোধার্য ছিল। কিন্তু আমার ছোট চাচু ছিল ঠিক আমার মতো স্বাধীন চেতা। 4 ভাইয়ের মধ্যে ছোট চাচুই প্রথম দাদুর কড়া আদেশ অমান্য করে বাড়ি ছেড়ে চলে যান। তিনি ভালোবেসেছিলেন গ্রামের এক স্কুল মাস্টারের মেয়েকে। দাদুর ইচ্ছে ছিল তার সব ছেলে বড় এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের সাথে বিয়ে দেবেন, আর দাদির ইচ্ছে ছিল নাতবউ হতে হবে সুন্দরী এবং সব কাজে পটু। এক কথায় পুরো বাড়ির পরিবেশটা ছিল আদেশের নিগড়ে বন্দি। ছোট চাচু সেই নিয়ম মানেননি। তিনি যখন ক্লাস 10-এ পড়েন, তখনই গোপনে তার এক স্কুল টিচারকে বিয়ে করে বসেন। সাজেব হাসান মানে আমার ছোট চাচু ভেবেছিলেন বিয়ে যখন হয়েই গেছে বাড়ির সবাই মেনে নেবে। কিন্তু যেদিন তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন, তখন ছিল এক শীতের রাত। দাদু তো বটেই, এমনকি আমার বাবা আর বড় চাচারাও মিলে ছোট চাচুকে মারধর করে সেই রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। নিরুপায় হয়ে চাচু তখন ঢাকা চলে আসেন। তাই আমি যখন ইন্টার শেষ করে অনার্সের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন অনেক কষ্টে বাবা মাকে বুঝিয়ে ঢাকা আসার অনুমতি পাই। ওনাদের বলতে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং কখনো গ্রামে থেকে হয় না। ওনারা তো আমাকে বিদেশ পাঠাতে চাইতেন, কিন্তু দাদিকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে শেষমেশ ঢাকার ছোট চাচুর কাছে আসি। ওনাদের কোনো সন্তান হয়নি, হয়তো উপরওয়ালা চাননি বলেই এমনটা হয়েছে। ওনারা আমাকে পেয়ে নিজের সন্তানের মতোই ভালোবাসে, হয়তো তার চেয়েও বেশি। সত্যি বলতে মা বাবার চেয়েও আমি ছোট চাচু আর চাচিকে বেশি আপন ভাবি। ওনারা আমার কাছে সেকেন্ড মা বাবা। ওনারা আমার স্বাধীনতায় কোনোদিন হস্তক্ষেপ করেনি। অবারিত স্বাধীনতার মাঝে ছোট আবু রোজ আমাকে একটা কথাই বলতেন, দেখ বাবা, ভালো কিংবা খারাপ হওয়াটা সম্পূর্ণ নিজের কাছে। তুই যতই খারাপ মানুষের সাথে থাকিস না কেন, যদি নিজে না চাস তবে কোনোদিন খারাপ হবি না। তুই তোর মতো চলিস, তবে মনে রাখিস তোর ওপর যে আমাদের অগাধ বিশ্বাস আছে সেটা যেন নষ্ট না হয়। ওনার এই আদর্শের কথা শুনে আমি কোনোদিন বিগড়ে যাইনি, এমনকি একটা সিগারেটও কোনোদিন ছুঁইনি। ভাবনার জগতে ডুবেছিলাম। ঠিক তখনই মামুনের কণ্ঠস্বরে বাস্তবে ফিরলাম। মামুন বাইকের পেছন থেকে বলে উঠল, নিলয়, বাড়িতে এসে গেছি রে, চল না নতুন বিআইন নেহাকে একটু দেখে আসি। বাইক চালাতে চালাতে পুরনো দিনের কত স্মৃতি যে মাথার ভেতর ভিড় করছিল। মামুনের কথায় কল্পনা থেকে বেরিয়ে ভালো করে সামনের দিকে তাকালাম। বাড়ির মেন গেটের একদম কাছে চলে এসেছি আমরা। অরিন তখনও ভয়ে হোক বা আবেশে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে মনে ভাবলাম, ইস, নেহা যদি এখন বাইরে থাকতো। সে অরিনকে দেখে জেলাস হতোই। হয়তো সে এখন নতুন ভাবির পাশে বসে হাসি মুখে গল্প করছে কিংবা কাজিনদের সাথে আড্ডা মারছে। নেহার এই মিশুক স্বভাবটাই তো আমাকে আকৃষ্ট করেছিল। মিশুক মেয়েরা খুব দ্রুত বন্ধু হতে পারে, মনের সব কথা অনায়াসে মিশে গিয়ে বলতে পারে। আর যারা চাপা স্বভাবের হয় তাদের দেখলে কেন জানি একটু ভয়ই লাগে। দারোয়ান চাচা গেট খুলে দিতেই আমরা 4 বন্ধু বাইক নিয়ে বাড়ির ভেতর ঢুকলাম।
হুট করে আমার নজর গেল দোতলার ব্যালকনির দিকে। ওরে কপাল, দেখি নেহা সেখানে দাঁড়িয়ে আছে। নেহাকে দেখা মাত্রই বুকটা ধক করে উঠল। আমি জোরে সামনের ব্রেক চেপে ধরলাম। বাইকে হাইড্রোলিক ব্রেক থাকায় ঝটকায় গাড়িটা থমকে যাওয়ায় অরিন মুহূর্তের মধ্যে পেছন থেকে আমার ওপর হুমড়ি খেয়ে পড়ল। ওর তপ্ত নিঃশ্বাস আমি আমার গলায় আর কানে অনুভব করতে পারলাম। অরিন ভয় পেয়ে আমাকে আরও বেশি আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। ব্যালকনি থেকে নেহা একদৃষ্টে আমাদের এই অবস্থা দেখছে। বাইকটা স্ট্যান্ড করে থামতেই মাইশা প্রায় ঝড়ের বেগে দৌড়ে এলো। এসেই অরিনকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করলো, দোস্ত তুই কোথায় ছিলি রে? তোকে নিয়ে যে কতটা চিন্তায় ছিলাম তুই একবারও কি বুঝতে পেরেছিস? কতবার যে তোকে ফোন করেছি তার কোনো হিসেব নেই। ভাগ্যিস নীলইন্না সবার শেষে আসছিল। কি হতো বলতো যদি নীলইন্নাও তোকে ছাড়াই চলে আসতো? আর আমি বজ্জাত মেয়েটা আমাকে এখানেও একটা ভালো নামে ডাকতে পারল না। এত সিরিয়াস একটা সময়েও সে আমার সাথে নীলইন্না বলে তামাশা করছে। তবে এটাই হলো মেয়ে জাতি। নিজের চেয়ে কাউকে সুন্দর দেখলে কিংবা অন্য কোনো মেয়ে পড়াশোনায় একটু ভালো করলে সেটা সহজে হজম করতে পারে না, সে নিজের পরম বন্ধুই হোক না কেন। কিন্তু সেই বন্ধুই যখন কোনো বিপদে পড়ে তখন আবার তাকে নিয়েই তাদের রাজগের দুশ্চিন্তা। মেয়ে জাতি বড়ই রহস্যময়ী। এদের না চেনা যায় আর না সঠিকভাবে বোঝা যায়। এরা যেমন উজাড় করে ভালোবাসতে পারে তেমনি খুব বাজেভাবে কষ্টও দিতে পারে। এরা আগলে রাখতেও জানে, আবার এক নিমেষে ছুঁড়ে ফেলতেও দ্বিধা করে না। আসলে নারী মানেই মায়া, আর যে পুরুষ এই মায়াকে জয় করে জীবন কাটাতে পারে সে তো মহাপুরুষ। মাইশা এবার অরিনের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলল, কিরে ছেমরি, কথা বলিস না কেন? ওখানে বসে কি করছিলি এতক্ষণ? আর নীলইন্নার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? ও তোকে পাত্তা দেবে না, তাকিয়ে লাভ নেই। খবরদার, ওর থেকে সব সময় দূরে থাকবি। অরিন আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। না মানে আসলে দূর থেকে চোখের ইশারায় আমি অরিনকে চুপ থাকতে বললাম। কারণ আসল সত্যটা জানলে এখন আব্বু মায়ের হাজারো জেরা আর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। অরিন পরিস্থিতি সামলে গিয়ে বলল, আর বলিস না, অনু আপুর সাথে ওনাদের বাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসব, কিন্তু ফিরে এসে দেখি বিয়ের গাড়ি সব চলে গেছে। ভয়ে তখন আমি কান্না শুরু করেছিলাম। পরে দেখি তোর কাজিন আসছে। ধন্যবাদ নি। মাঝখান থেকে মাইশা আবার ফোঁস করে উঠল, ওই ছেমড়ি, ধন্যবাদ যা দেওয়ার আমাকে দে। আমি নিলয়কে হুকুম দিয়েছিলাম তোকে খুঁজে নিয়ে আসতে। চল এখন ভিতরে চল। আর তুই ওই গন্ডারটাকে ওভাবে জবেহ করার মতো ধরে বসেছিলি বাইকে? দাঁড়া, তোর আম্মুকে সব বলছি, বেয়াদব মেয়ে। আমি আর সহ্য করতে না পেরে বললাম, ওরে ভাই, তোরা একটু থামবি? মেয়েদের ঝগড়া দেখা মানে নিজের মাথার চুল নিজে হাতে ছেঁড়া ছাড়া আর কিছুই না। মাইশা তেড়ে এলো, চুপ কর তুই, এত দেরি করলি কেন শুনি? আমি তো ভেবেছিলাম তুই অরিনকে নিয়ে পালিয়েছিস। আমিও পাল্টা বললাম, থাপ্পড় কয়টা দেব তোকে? যা খুশি তাই বলছিস? মাইশা মুখ ভেঙচিয়ে বলল, বকিস না তো, যা ভাগ এখান থেকে। একদম মহিলাদের মতো ঝগড়া করিস তুই। আমিও ছাড়লাম না, আর তুই বেদাদের মতো ঝগড়া করিস। এরপর আমাদের চিরাচরিত সেই তুই যা শুরু হলো। যা দূর হ, তুই যা। উ হুট হাট মশা, তেলাপোকা নিলয়ের না, মাইশা পয়সা মশা। পাশে দাঁড়িয়ে থাকা শাওন, আরাফ আর মামুন কপালে হাত দিয়ে বলল, ভাই রে ভাই, তোরা কি জিনিস রে, তোদের কোনোদিন ঝগড়া ছাড়া ঠিকমতো কথা বলতে দেখলাম না। অরিন রেগে মেলে বলল, তোরা কি এখন ভিতরে যাবি নাকি আমি একাই বাসে চলে যাব? বাড়িতে ঢোকার উপায় নেই। গ্রামের সব মহিলারা নতুন বউ দেখার জন্য পুরো 4 তলা বাড়ির ভেতর তিল ধারণের জায়গা রাখেনি। রাজভাইয়াই এই বাড়ির ছেলেদের মধ্যে প্রথম বিয়ে করল, তাই সবার উৎসাহ অনেক। এত ভিড় দেখেই বুঝলাম নেহা কেন ঘরে টিকতে না পেরে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। দিনের বেলা হলে তো না জানি কি হতো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম একটু ঝিরিয়ে নেব, কিন্তু বিয়ে বাড়ি মানেই তো ঘুমের 12টা। সাজিদার জিসান ছাদে বিশাল সাউন্ড বক্স বসিয়ে গান ছেড়ে দিয়েছে। এড শিরানের শেপ অফ ইউ গানটা বাজছে, আর ওরা মাইক্রোফোনে গলা ফাটিয়ে গাইছে, ও আই এম ইন লাভ উইথ ইয়োর বডি। আমরা বন্ধুরা মিলে দাঁড়িয়ে জম্পেশ আড্ডা দেব বলে ভাবছি। ঠিক তখনই বড় চাচি আর মামি এসে হাজির হলেন। চাচি বেশ পেরেশানির সুরে বলল, নিলয় রে, কি বিপদে যে পড়েছি। শোন না, সিমরানের মেয়েটা বাসর ঘরের সব সাজানো ফুল ছিলে থচনচ করে দিয়েছে। এখন সে মনের সুখে সেই ফুল নিয়ে খেলছে আর আমাকে ডেকে বলছে, ও নানু, তোমার বরের সাথে আমি বাসর করব। আমার বিয়েতেও চিন্তা এমন সাজাবে। দেখ তো তোদের ভাগ্নি কি পাকারাম হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, কিন্তু আপনার কাছে আমার কি কাজ সেটা তো বলবেন। মামি এবার আবদার নিয়ে বললেন, বাবা রে,
তুই একটু বাসর ঘরটা নতুন করে সাজানোর দায়িত্ব নে না বাপ, তুই তো এসব কাজে খুব পটু। আমি মুখ বেঁকিয়ে বললাম, মেরি মাম্মি, তোমার ওই বদমাস মেয়ে মাইশাকে বলো না আমি পটু কেমনে কি। বড়মা বললেন, সে তোর কথাই বলেছে যে নিলয় ছাড়া কেউ সুন্দর করে সাজাতে পারবে না। মামি আবার অনুরোধ করলেন, প্লিজ একটু হেল্প কর, তুই গেলে মাইশাও হাত লাগাবে, তোরা যা না একটু উপরে, শাওনদেরও সাথে নিয়ে যা, আমি মাইশা আর অরিনকেও পাঠিয়ে দিচ্ছি, ততক্ষণে গ্রামের মানুষ বাইরে থেকে বউ দেখুক। আরাফ এই সুযোগে তিলে তাল মিশিয়ে বলল, মামি, শুনেছি ভাবির বোন নেহাও নাকি খুব সুন্দর সাজাতে পারে, ও যেহেতু এসেছে ওকেও পাঠিয়ে দিন, আমরা সবাই মিলে আড্ডা দিয়ে ঘরটা সাজিয়ে ফেলব। মামি রাজি হয়ে গেলেন। আচ্ছা দেখছি, তোরা যা তাহলে ওপরে। মামুন পাশ থেকে মুচকি হেসে বলল, বেআইন না আসলে কিন্তু আমরা চলে আসব মামি, জানেনই তো একটু আড্ডা না হলে কাজে মন বসে না। বড়মা হেসে দিয়ে বললেন, ফাজিল ছেলে একটা, যা তোরা এখন ওপরে। আমরা সবাই মিলে সিঁড়ির দিকে পা বাড়ালাম। নেহার সাথে আবারও মুখোমুখি হতে হবে ভেবে মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা আর জেদ কাজ করতে লাগল। এবার বাসরঘর সাজানোর ওছিলায় নেহাকে আরও এক দফা দহনে পোড়ানোর পরিকল্পনাটা আমার মাথায় খেলে গেল। খেয়াল তো এখন শুরু হবে। বড় মা আর মামি ঘর থেকে বের হতেই আমি আরাফের দিকে তাকালাম। মনে মনে বললাম, শয়তানটা আর কারো নাম খুঁজে পেল না, শেষমেশ ওই নেহাকেই এখানে ডাকা লাগলো। মেজাজটা খিঁচড়ে গেল। নেহাকে যত চোখের আড়াল করতে চাচ্ছি, নিয়তি যেন পাল্লা দিয়ে ওকে ততই আমার চোখের সামনে এনে দাঁড় করাচ্ছে। আমরা 4 তলায় চলে আসলাম। সেজু আব্বু বোধহয় ছাদে গিয়ে জিসানদের কোষে বকুনি দিয়ে এসেছেন, কারণ এখন সেই কান ফাটানো সাউন্ড বক্স বন্ধ। যাক, অন্তত একটু শান্তি পাওয়া যাবে। সারাদিনের এই প্রচণ্ড কোলাহল আর সহ্য হচ্ছে না, একটু রিল্যাক্স না করা পর্যন্ত মনটা শান্ত হবে না। ভাইয়ার রুমে ঢুকে দেখি ঘরটার একদম 12টা বেজে গেছে। সিমরানাপুর মেয়ে আরাধ্যা ঘরটাকে রীতিমতো ফুলের ধ্বংসস্তূপ বানিয়ে রেখেছে। খাটের ওপর মেঝেতে ফুলের পাপড়িগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যেন এখানে কোনো যুদ্ধ হয়ে গেছে। আমরা রুমে ঢোকার 1 মিনিটের মাথায় মাইশা আর অরিনও ভেতরে এসে ঢুকল। এখন আমরা ঘরে মোট 6 জন। অরেন যে আমাকে ইদানিং একটু বেশি লাইক করছে সেটা আমার বন্ধু মহলে রাষ্ট্র হয়ে গেছে, তাই দেখলাম শাওন বা আরাফ আর অরিনের দিকে নজর দিচ্ছে না। আমি কোনো কথা না বলে ঝাঁপ দিয়ে ভাইয়ার নরম বিছানায় শটান শুয়ে পড়লাম। ডান পাশে চোখ যেতেই দেখলাম বড় বালিশ রাখার শোরাকে একটা কোলবালিশ অসহায়ভাবে পড়ে আছে। আমি কোলবালিশটা দেখিয়ে আরাফকে বললাম, আরাফ রে, ওই দেখ ভাইয়ার প্রথম বউটা কেমন একা পড়ে আছে, বেচারা কোলবালিশ। শাওন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুঁ রে, ওটাই তো আমাদের চিরকালের সঙ্গী, কে জানে আব্বু কবে যে আমার বিয়ের কথা ভাববে। আমি টিপ্পনি কেটে বললাম, রাখ তো তোর বিয়ে, বিয়ের পরই দেখবি বউ আর আগের মতো নেই, তখন ওই কোল বালিশই তোর আপন হবে। মাইশা মাঝখান থেকে চেঁচিয়ে উঠল, তোকে কে বলেছে এসব, আর তুই এখানে শুয়ে পড়লি কেন, ওঠ কাজ কর। অরিন এবার আমার পক্ষ নিয়ে আদুরে গলায় বলল, আহ মাইশা, বকিস কেন ওকে, বেচারা সারাদিন বাইক চালিয়ে জার্নি করেছে, একটু তো রেস্ট নিতে দিবি নাকি। শাওন, আরাফ আর মামুন একসাথে সমস্বরে গিয়ে উঠল, ও মা গো, একেবারে ট্রু লাভ। আমার বন্ধুদের পচানি খেয়ে অরিন বেশ লজ্জা পেল। সত্যি বলতে অরিনের চোখ দুটো অসম্ভব সুন্দর, তার ওপর ও যখন মুখ দিয়ে কোনো কথা বলে সেটা এত স্টাইল করে আর আদুরে ঢঙে বলে যে কারো শুনতে ভালো লাগবে। কিন্তু আমার মনে কেন জানি ওর জন্য ঠিক ভালোবাসা আসছে না। অরিনকে দেখলে আমার কেন জানি স্রেফ একটা ছোট্ট পিচ্চি মেয়ে মনে হয়। ওকে নিয়ে সিরিয়াস কিছু ভাবার সময় এখনও আমার হয়নি। পরে সুযোগ বুঝে ওকে বুঝিয়ে বলবো, আর ও তো আমাকে সরাসরি বলেনি যে ও আমাকে ভালোবাসে, তাই আগ বাড়িয়ে কিছু বলাটাও বোকামি। ঠিক তখনই দরজার দিকে সবার নজর গেল। দেখি নেহা এসে দাঁড়িয়েছে, পেছনে মামি। মামি আমাদের সবার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, নে তোদের বিআইনকে ধরে এনে দিলাম, এবার সবাই মিলে ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলতো দেখি। কথাটি বলেই মামি নিচে চলে গেলেন। শাওন তলে তলে বেশ শয়তান, সে মাইশাকে ইশারায় বলল দরজাটা আটকে দিতে। মাইশা জানে এই 3 বান্দর নেহাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু ও তো আর জানে না যে নেহা আমার এক্স ছিল। ও আমাকে একসময় পাগলের মতো ভালোবাসার কথা বলেছিল। মাইশা দরজাটা ভিড়িয়ে দিতে দিতে বলল, মাইশা বলল, পিচ্চিগুলো এসে বারবার জ্বালাতন করবে, তার চেয়ে বরং দরজা বন্ধ করে একবারে সব ঠিকঠাক করে বের হব। ও নেহা আপু,
আপনাকে তো মনে হচ্ছে আপনি ঘর সাজানোর কাজে বেশ পারদর্শী। একটু সাহায্য করেন না আমাদের? আমরা ঠিক কি করব বলে দেন। নেহা ধীর পায়ে ঘরের ভেতর ঢুকল। ও তীক্ষ্ণ নজরে পুরো ঘরটা একবার দেখে নিল। একপাশে ভাইয়ার মিউজিক সিস্টেম রাখা, নেহা সেখানে গিয়ে খুব ধীর স্থিরভাবে বিট বাড়িয়ে একটা গান প্লে করে দিল। রুমের ভেতর একদম মৃদু স্বরে নবশিল্পী হাসানের সেই বিখ্যাত বিরহের গানটা বাজতে লাগল। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এই দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। অপূর্ব এক সময় আর অসাধারণ একটা গান। গানটা বাজার সাথে সাথেই নেহা একবার আমার চোখের দিকে তাকালো। ও খুব ভালো করেই জানে যে আমি একসময় টুকটাক গিটার বাজাতাম। আমাদের সম্পর্কের দিনগুলোতে আমি ওকে খুনসুটি করে বলতাম, জানো নেহা, তোমাকে যখন বিয়ে করব তখন তোমার আব্বুর কাছে যৌতুক হিসেবে শুধু একটা দামি গিটার চাইব। ও তখন লজ্জা পেয়ে শুধু হাসত। নেহার সেই মায়াবী হাসির রেশটা আমি আজও আমার মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারিনি। গানের কথাগুলো যেন আমাদের অতীতটাকে এই বদ্ধ ঘরে নতুন করে জীবন্ত করে তুলছে। এরপর কি হবে আমি নিজেও জানি না। নেহা রুমের চারপাশটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর এদিকে সুন্দরী ভাইয়ের শালিকে দেখে আমার 3 বন্ধুর চোখের পলক পড়ছে না। নেহা হঠাৎ একটা মুরব্বী ভাব নিয়ে আমাদের কাজের নির্দেশ দিতে শুরু করল। নেহা বলল, একটা কাজ করো, ছেলেরা মিলে গাঁদা ফুলের মালাগুলো গাঁথো, আর আমরা মেয়েরা ঘরের চারপাশে রঙিন বেলুনগুলো লাগিয়ে দিই। গোলাপগুলো সুন্দর করে সাজাতে হবে। মাইশা একগাল হেসে সাই দিল, ওকে আপু, দারুণ আইডিয়া। আমি মাঝখান থেকে নাক গুলিয়ে বললাম, কি বোরিং আইডিয়া, তার চেয়ে বরং আগে সবাই মিলে মালাগুলো গেঁথে ফেলি, তারপর বাকি কাজ সবাই একসাথে ধরলেই এখনই হয়ে যাবে। আর মাইশা যে লেভেলের ফাঁকিবাজ, তাতে ও একা সব করবে বলে আমার মনে হয় না। আমার কথা শুনে মাইশা একেবারে ফুঁসে উঠল, আমি ফাঁকিবাজ? নিজে যে সারাদিন আমাকে ডেকে ডেকে 5 ফরমাস খাটাস, সেগুলো বুঝি মনে নেই? মাইশা পানি এনে দিত, মাইশা চুলগুলো টেনে দে, মাইশা পা ব্যথা করছে একটু টিপে দে, মাইশা মোবাইলটা চার্জে দিয়ে আয়, আবার গোসল করতে গিয়ে তোয়ালে চাস, চশমা ভুলে রেখে আসলে সেটাও আমাকে দিয়ে আনাস। কানার বাচ্চা, সব কাজ করিয়ে নিয়ে এখন আমাকে ফাঁকিবাজ বলছিস? নিজে তো নবাবজাদার মতো সব তদারকি করিস, আর আমি নিজের কাজ ফেলে তোর পেছনে খাটি। আমি হেসে দিয়ে বললাম, তুই আমার মামাতো বোন নাকি চিরশত্রু হারামি বলতো? আরাফ এবার কপালে হাত দিয়ে আর্তনাদ করে উঠল, এ ভাই, এ তোরা থাম প্লিজ, তোদের পায়ে পড়ি, তোদের এই ঝগড়া আর নিতে পারছি না। তোদেরকে একসাথে থাকতে বলে কে আমাকে বলতো? কোনোদিন শুনবো মাইশার হাতে নিলয় খুন হয়েছে, আর না হয় নিলয়ের হাতে মাইশা। তোরা পুরোই অসহ্য রে ভাই। নেহা আমাদের এই খুনসুটি আর বকবক শুনে মুখ টিপে হাসছে। এদিকে অরিন সহ বাকি সবাই আমাদের ওপর বেশ বিরক্ত। তবে আর দেরি করলাম না। একদিকে ঘরে স্লো মোশনে গান বাজছে, অন্যদিকে সবাই কাজে হাত দিলাম। আমি বিছানার ওপর বাবু হয়ে বসে মালা গাচ্ছি। হুট করে অরিন এসে আমার ঠিক পাশটিতে বসল। মনে মনে ভাবলাম, আহা, এক্সকে জ্বালানোর জন্য এর চেয়ে মক্ষম অস্ত্র আর কি হতে পারে। আমি বেশ যত্ন করে অরিনকে বললাম, অরি, তুমি গাঁথতে পারবে না, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি বরং বসে আমাকে একটু হেল্প করো। অরিনকে হুট করে সবার সামনে অরি বলে ডাকতেই রুমের সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। মাইশা তো পুরো হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর চোখে সবার আগে নেহার দিকে তাকালাম। দেখলাম নেহা একবার অরিনের দিকে তাকিয়ে পরক্ষণেই চোখ নামিয়ে নিল। কিন্তু পোড়া কপালে যদি বাঁশ লেখা থাকে তবে সেটা তো আসবেই। মাইশা দাঁড়িয়ে কোমর দুলিয়ে বলল, আমারও খুব কষ্ট হচ্ছে, আমি আর মালা গাঁথতে পারবো না। নেহা এবার সুযোগ বুঝে বলল, আসলে আমারও একটু কষ্ট হচ্ছে, আমি বরং আরাফকে সাহায্য করি। শাওন পাশ থেকে ফোড়ন কাটল, আমিও তো আছি, আমাকে কেউ দেখল না? মামুন হাসতে হাসতে বলল, আপনাদের সবাইকে আমিই না হয় সাহায্য করছি। কিছুক্ষণের মধ্যেই বিছানার চারপাশে ফুলের মালাগুলো সাজানো হয়ে গেল। মোটামুটি সব বড় কাজই শেষ। আমি আর অরিন মিলে গোলাপ আর রজনীগন্ধার ডালগুলো টেপ দিয়ে দেওয়ালের বিভিন্ন জায়গায় সাজাতে শুরু করলাম। অরিনকে যা বলছি ও লক্ষ্মী মেয়ের মতো সাথে সাথেই সবটা করে দিচ্ছে। হঠাৎ অরিন ফিসফিস করে আমাকে ডাক দিল, নিলয় ভাইয়া। আমরা দুজনে যখন বিছানায় গোলাপের পাপড়িগুলো ছড়াচ্ছিলাম তখন অরিন আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে এক অদ্ভুত মায়া। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? অরিন একটু থমকে গিয়ে বলল, আপনাকে না ভাইয়া বলে ডাকতে একদম ইচ্ছে করে না। আমি মুচকি হেসে বললাম, হি হি হি, বুঝলাম, এর কারণটা কি? অরিন মাথা নিচু করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে যদি আপনারা সময় মতো না থাকতেন। আমি ওর কথা কেড়ে নিয়ে বললাম, কি হতো, তোমার মতো সুন্দর একটা মেয়েকে আমরা হারাতাম, এই তো। অরিন লজ্জা পেয়ে বলল, আমি মোটেও সুন্দরী না,
আমি মনে মনে হাসলাম। এটাই হলো মেয়েদের সমস্যা। সুন্দরী হয়েও যখন তাদের প্রশংসা করে তখন তারা সেটা অস্বীকার করে। এর প্রধান দুটো কারণ, এক হয় তারা লজ্জা পায়, নয় আরও বেশি করে প্রশংসা শুনতে চায়। অরিন আবারও নিচু স্বরে বলল, আপনাকে একটা কথা বলি? আমি বললাম, বলো। অরিন বলল, আপনি অন্য কোনো মেয়ের সাথে বেশি কথা বলবেন না। আমি বললাম, কারোর সাথেই তো বলি না। অরিন আবার বলল, আরেকটা কথা বলি, আপনি মানুষটা অনেক ভালো, আপনাকে শুধুই ভালো। কিন্তু ঠিক তখনই মাইশা মাঝখান থেকে চিৎকার করে উঠল, এই তোরা দুজন এত ফুসফুস করছিস কেন? নেহা আপু, জানো অরিন না নিলয়কে লাইন মারার চেষ্টা করছে, কিন্তু মুখে বলতে পারছে না। আহা, ট্রু লাভ। মাইশার কথা শুনে অরিনের ফর্সা মুখটা লজ্জায় একদম টকটকে লাল হয়ে গেল। ও বোধহয় স্বপ্নেও ভাবেনি মাইশা এভাবে সবার সামনে ওর মনের কথা ফাঁস করে দেবে। আমি তাকালাম নেহার দিকে, দেখলাম নেহার মুখটা হঠাৎ করেই মলিন হয়ে গেছে। কিন্তু কেন? সে কি হিংসে করছে? হিংসে হওয়ার তো কিছু নেই। আমি তো নেহাকে এখন আর ভালোবাসি না, ওর প্রতি আমার কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আর ওরও তো একই রকম হওয়ার কথা। যে নিজে থেকে চলে গেছিল তার মনে আমার জন্য আর ভালোবাসা থাকবে কেন? নেহা আর চোখে আমার দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি পাত্তা না দেওয়ার ভান করে নিজের কাজে মন দিলাম। বেশ অনেকক্ষণ পর মালা গাঁথার কাজ শেষ হলো। আমি বিছানার ওপর দাঁড়ালাম, ওপরের ঝালরগুলো ঠিক করতে। আমি অরিনকে বললাম, অরি, একটা একটা করে মালাগুলো আমার হাতে এগিয়ে দাও তো। অরিন কি যে খুশি! আমি ওকে কাজে সাহায্য করতে দেখে ওর চেহারায় আনন্দের ঝিলিক খেলে গেল। কিন্তু মাইশা দূর থেকে মুচকি হাসছে। ও ভালো করেই জানে একবার যদি কেউ আমার কাজে সাহায্য করতে আসে তবে আমি পুরো কাজটা তাকে দিয়েই করিয়ে নিই। অরিনের কপালে যে এখন খাটনি আছে সেটা শুধু আমি আর মাইশাই জানি। শেষ অবধি দেখা যাক এই বাসর ঘর সাজাতে গিয়ে আর কি কি নাটক জমা আছে। বাসর ঘর সাজানোর এক ফাঁকে নেহা হঠাৎ মাইশাকে এক ব্যক্তিগত প্রশ্ন করে বসল। ঘর জুড়ে মৃদু গান বাজছে, আমরা সবাই কাজে ব্যস্ত। ঠিক সেই সময় নেহার প্রশ্নটা যেন সবার কান খাড়া করে দিল। নেহা মুচকি হেসে বলল, তা তুমি কাউকে ভালোবাসো না মাইশা? মাইশা একগাল হেসে উত্তর দিল, আমি আর ভালোবাসা? আমাকে কেউ কোনোদিন ভালোবাসতেই পারবে না আপু। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? এমন কেন মনে হয় তোমার? মাইশা বলতে শুরু করল, আসলে আমি প্রচুর ঝগড়াটে। এই যে দেখছন না নিলয়নাকে, ওর সাথে তো আমার সারাদিন ঝগড়া লেগেই থাকে। অবশ্য আমি বেশি করি। এখানে আসলে নিলয়ের ছাড়া আর তেমন কেউ নেই যার সাথে মন খুলে ঝগড়া করা যায়। ও ঢাকা থেকে এলেই আমার সাথে একচোট লাগে। ওই তো বলে যে আমি চরম ঝগড়াটে। তাই মনে হয় আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না। দুদিন পরেই বয়ফ্রেন্ড পালারে। অবশ্য এ ব্যাপারে নিলয় আমাকে অনেক জ্ঞান দান করেছে। ও বলে এখনও বয়স হয়নি, এই কাঁচা বয়সে সিরিয়াস রিলেশনে গিয়ে যদি সেটা ভেঙে যায় তবে সেই কষ্ট সহ্য করা কঠিন হবে। ওর কথাগুলো আমি বেশ মেনে চলি। নেহা শব্দ করে হেসে উঠে বলল, হা হা হা, তুমি কি জানো মাইশা, ঝগড়াটে মেয়েরা কিন্তু অনেক বেশি ভালোবাসতে পারে। মাইশা সাই দিয়ে বলল, হ্যাঁ নিলয়ও ঠিক সেটাই বলে, কিন্তু আসলে এখনও এমন কাউকে পাইনি যে আমাকে বুঝবে। সত্যি কথা বলতে এই নিলয় ছাড়া আমাকে ঠিকমতো কেউ বোঝে না। একবার একটা পরীক্ষায় আমি খুব খারাপ রেজাল্ট করেছিলাম। আমাদের বাড়িতে নিয়ম হলো যাই হোক না কেন পড়াশোনায় ভালো হতে হবে। আব্বু আম্মু বকা দেবে ভেবে সেদিন বান্ধবীর বাড়ি থেকে ফিরতেই চাইছিলাম না। তখন এই নিলয় যে আমাকে বলেছিল, মশা, পরীক্ষা যেমনই হোক না কেন মানুষের মেধা সবসময় একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। স্রেফ একটা পরীক্ষা বা প্রতিযোগিতায় মেধা সবসময় সঠিকভাবে প্রকাশ পায় না। ওর ওই কথাগুলো আমার জন্য বিশাল মোটিভেশন ছিল। তারপর থেকে আমার রেজাল্ট আর কোনোদিন খারাপ হয়নি। ওর সাথে আমার বোঝাপড়াটা একদম অন্যরকম। নিলয়না মানুষটা হারামি হলেও মনটা অনেক বড়। আমি এবার আর চুপ থাকতে পারলাম না। এই, তুই কি আমাকে পচানো ছাড়া কোনো কাজ পাস না? মাইশা চোখ রাঙিয়ে বলল, তুই বুঝি আমাকে সবসময় ভালো বলিস? আমি বললাম, চুপ কর তো এবার। মাইশা পাল্টা বলল, তোকে শুনতে কে বলেছে আমাদের কথা? তুই একটা ঝগড়াটে। আমি বললাম, আর তুই? নেহা মাঝখান থেকে আমাদের থামিয়ে দিয়ে বলল, আহা থামো তোমরা, এত ঝগড়া করতে নেই। তোমার তো অনেক কথা শুনলাম, এবার তুমি বলো তো, তুমি কাউকে ভালোবাসো? মাইশার এমন সরাসরি প্রশ্নে নেহা হঠাৎ চুপ হয়ে গেল। আমি তো জানতামই নেহা খুব মিশুক স্বভাবের। এখানে আসার পর থেকেই সে এমনভাবে মিশে গেছে যে আরাফদেরও বন্ধু বানিয়ে ফেলেছে। মাইশার সাথেও তার বেশ জমে উঠেছে। মাইশার প্রশ্নের পর আমার বন্ধুরা সব উৎসুক জনতা হয়ে নেহার দিকে তাকিয়ে রইল। এদিকে অরিন আবার এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর চোখে অরিনকে দেখছি,
আরে পিচ্ছি, কয়েকদিন পর যখন প্রেমে পড়ার জন্য কষ্ট পাবা তখন বুঝবা পৃথিবী কত কঠিন। আমি আর কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না গো। নেহার সেই চলে যাওয়াটা আমাকে শিখিয়ে দিয়েছে যে বিশ্বাস একবার ভাঙলে সবাইকে একই রকম মনে হয়। বাড়ির সেই ফাজিল ছেলেটা যে 2 বছর অন্ধকার ঘরে একা কাটিয়ে নিজেকে বদলে ফেলেছে সেটা তো কেউ জানে না। মাইশা নেহাকে হুট করেই প্রশ্ন করল, আমার কথা তো অনেক কথা শুনলে, এবার তুমি বলো তো আপু, তুমি কাউকে ভালোবাসো? নেহা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, না, আমি কাউকে কোনোদিন ভালোবাসিনি। ওর এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, হো হো করে হেসে উঠলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। নেহা একবার আমার চোখের দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। মাইশা ভ্রুকুচকে বলল, কিরে, আপুর কথা শুনে এমন অদ্ভুতভাবে হাসলি কেন? ধরা পড়ে যাওয়ার দশা হয়ে গেছে। তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বানিয়ে বললাম, আরে হাসলাম তো অরিনকে দেখে, দেখলি না ওর গালে একটা মশা বসেছিল। অরিন যেই থাপ্পড় দিয়ে মশাটা মারতে গেছে অমনি মশাটা উড়ে পালালো, আর বেচারি নিজের গালে নিজেই একটা চড় খেয়ে বসল। ওটা দেখেই হাসি পেল। হাসা কি আমার অপরাধ? আমার কথা শুনে অরিন বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। বন্ধুরা সবাই হাসিতে ফেটে পড়ল ঠিকই, কিন্তু নেহা হাসল না। আমি জানি সে কেন হাসছে না। ছলনাময়ীদের সবসময় হাসতে নেই, তারা তো যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে। আমার আর ওই ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, রাত 10টা বেজে গেছে। নিচে মহিলারা সবাইকে খাবার জন্য তাগিদ দিচ্ছে। আমি বিছানা থেকে উঠে বললাম, নিচে চল সবাই, খাবার সময় হয়ে গেছে। তবে তোরা যা, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা ছাদে চলে এলাম। ছাদের চারপাশে ছোট ছোট রঙিন মিউজিক বাল্ব লাগানো হয়েছে, যা পুরো বাড়িটাকে আলোয় ঝলমলে করে তুলেছে। ডেকোরেটররা টানা 5 দিন ধরে বাড়িটা সাজিয়েছে। প্যান্ডেল, গেট আর লাইটিং কোনো কিছুতেই আব্বুরা কার্পণ্য করেননি। 3 ভাইয়ার ব্যবসার বিশাল আয় থেকে মোটা অঙ্কের টাকা খরচ করে আমাদের এই 5 তলা বাড়িটাকে রাজপ্রাসাদের মতো সাজানো হয়েছে। রাজভাইয়ার বিয়ের খুশিতে সেজো আব্বু নিজের খামারের বিশাল গরু জবাই করে পুরো গ্রামের লোককে আজ দুপুরে খাইয়ে দিয়েছে। আমাদের বাড়ির নিয়মকানুন সবার জন্য খুব কড়া হলেও পরোপকার আর দানের ক্ষেত্রে বাড়ির সবাই অসম্ভব উদার। একবার এক ভিখারি বাড়ির সদর দরজায় এসে দাঁড়িয়েছিল। দারোয়ান তাকে তাড়িয়ে দিচ্ছিল দেখে আব্বু নিজেই গিয়ে তাকে ডেকে এনেছিলেন। তারপর সব চাচারা মিলে ওনাকে বাড়ির ডাইনিং টেবিলে বসিয়ে খাইয়েছিল। যতক্ষণ না ওই মানুষটা পেট পুড়ে খেয়েছে ততক্ষণ বাড়ির কেউ এক দানা খাবারও মুখে তোলেনি। খাওয়া শেষে সেজো আব্বু ওনাকে নতুন পাঞ্জাবি কিনে দিয়েছিল। আমাদের পরিবারের সবাই মনের দিক থেকে বিশাল হৃদয়ের অধিকারী। দাদু যতটা না ভয়ঙ্কর ছিলেন, বাড়ির বাইরে মানুষের সাথে ঠিক ততটাই অমায়িক ব্যবহার করতেন। আমি শুনেছি উনি নাকি কোনো মুসাফির বা ভিক্ষুককে সাথে না নিয়ে খেতে বসতেন না, নিজেই প্রতিদিন রাস্তা বা বাজারে গিয়ে বসে থাকতেন আর সেখান থেকে একজন একজন করে লোক ধরে এনে নিজের টেবিলে বসিয়ে খাওয়াতো। আরও একটা কড়া নিয়ম ছিল আমাদের বাড়িতে। দাদু বেঁচে থাকা পর্যন্ত বাইরের কোনো পরপুরুষ বাড়ির ভেতরে উকিও দেওয়ার সাহস পেত না, এমনকি বাড়ির মহিলাদেরও কেউ দেখেনি। কিন্তু সময়ের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সেই কড়া নিয়মগুলো এখন অনেকটা শিথিল হয়ে গেছে। ছাদে একা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ ছোট আব্বু আর ছোট আম্মুর কথা খুব মনে পড়ে গেল। আর দেরি না করে পকেট থেকে ফোন বের করে ওনাদের ভিডিও কল দিলাম। স্ক্রিনে আমাকে দেখা মাত্রই ছোট আম্মু অভিমানী সুরে কেঁদে ফেললেন। ছোট আম্মু বললেন, আজ বুঝি সারাদিন এই মায়ের কথা একদম ভুলেছিলি? তোর সাথে কোনো কথা নেই আমার। আমি অপরাধীর মতো হেসে বললাম, ছোট আম্মু, আসলে সারাটা দিন এত বিজি ছিলাম যে ফোন করারই সুযোগ পাইনি, সরি গো। ছোট আম্মু চোখ মুছে বললেন, তা তোর ছুটি কবে শেষ হবে? কবে আসবি ঢাকায়? আমি একটু ভাব নিয়ে বললাম, আমার আবার ছুটি কিসের? আমি যদি বলি তবে ওপর মহল থেকে আমাকে 1 বছরের ছুটি দিয়ে দেবে। ওনাদের সাথে অনেকক্ষণ কথা হলো। ছোট আব্বুও বারবার বলছিলেন দ্রুত ঢাকায় ফিরতে। আমি মনে মনে ঠিক করলাম, সত্যি এবার দ্রুত চলে যেতে হবে। নেহাকে আমার আর সহ্য হচ্ছে না। আমি চাই না সে এখানে থাকুক বা আমাকে তার কাছাকাছি থাকতে হোক। আমার আর নেহার পুরনো সম্পর্কর কথা বাড়ির কেউ না জানলেও ছোট আব্বু আর আম্মু সবটাই জানে। ফোন কেটে দিয়ে যখন সিঁড়ির দিকে পা বাড়াবো ঠিক তখনই দেখি নেহা সিঁড়িতে আসছে। আমি ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। ও এখানে কেন? ও ধীর পায়ে হেঁটে এসে একদম আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছি।
আমাদের এই 5তলা বাড়ির ছাদ থেকে রাতের চাঁদটাকে আজ বড় বেশি কাছের মনে হচ্ছে। দাদু যখন বেঁচে ছিলেন তখন এটা 3তলা ছিল, পরে মেজো চাচা আর ছোট চাচাদের মিলিয়ে এটাকে 5তলা করা হয়েছে। ছোট আব্বুর ভাগের অংশটুকু দাদু যেদিন ওনাকে তাড়িয়ে দিয়েছিলেন সেদিনই বুঝিয়ে দিয়েছিল। পরে ছোট আব্বু তার অংশটুকু আব্বু আর মেজো চাচাদের কাছে বিক্রি করে দিয়ে ঢাকায় এসে ব্যবসা শুরু করে। আজ তিনিও অনেকখানি বিত্তবান। নীরবতা ভেঙে নেহা খুব নিচু স্বরে একটা অদ্ভুত কথা বলে উঠল, নিলয়, আমাকে কি একবার মাফ করে দেওয়া যায় না? ওর কথা শুনে আমি চমকে ওর দিকে তাকালাম। চারপাশে তখন গভীর নীরবতা। আমি ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না। আচ্ছা, সে কেন আজ মাফ চাইছে? হৃদয়ে ক্ষত দিয়ে এখন মলম নিয়ে এসে বলছে, লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। ব্যথা হয়তো কমে, কিন্তু মনের কোণে যে গভীর ক্ষত আর অভিমানে দাগ পড়ে গেছে তা কি কোনোদিন মুছে যায়? আমি বেশ নির্লিপ্ত গলায় বললাম, মাফ মানে ঠিক বুঝলাম না, হঠাৎ কেন মাফ চাচ্ছ? নেহা অপরাধী চোখে তাকিয়ে বলল, সেদিনের ওই ঘটনার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম নিলয়। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, মজার কথা বললে তো। নেহা মিনতি করে বলল, জানি তোমার হাসি পাবে, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি অনুতপ্ত। আমি ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, বিশ্বাস আর ভালোবাসা দুটোই প্রজাপতির মতো নরম, আবার পাথরের মতো শক্তও হয়। সবটাই নির্ভর করে মানুষের ব্যবহারের ওপর। তুমি আমাকে ছেড়ে দিতে বলেছিলে, আমি দিয়েছিলাম। আমি তোমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমাকে শুধু অপমান করেছিলে। জানো তো নেহা, মানুষ অভাব বা কষ্ট অনেক কিছুই মেনে নিতে পারে, কিন্তু মা বাবাকে তুলে গালি আর ব্যক্তিগত অপমান, এই দুটো জিনিস মানুষ কোনোদিন ভুলতে পারে না। দুজনেই আবার নিস্তব্ধ হয়ে গেলাম। আমার আর কোনো কথা বলার ইচ্ছে ছিল না ওর সাথে। ও বলছিল আর আমি শুনছিলাম। রাতের হিমেল কুয়াশা তখন আমাকে ছুঁয়ে যাচ্ছে। চারপাশের মিউজিক বাল্বগুলো জ্বলছে আর নিভছে। দূর থেকে এগুলো দেখতে আমার সবসময়ই ভালো লাগে। নেহা হঠাৎ প্রশ্ন করল, তুমি আজও বিয়ে করনি কেন? আমি ছোট করে উত্তর দিলাম, ভয়ে। নেহা ভ্রুকুচকে বলল, কিসের ভয়? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ভয় হয় মাঝপথে যদি সেও তোমার মতো করে চলে যায়, যদি তাড়িয়ে দেয়। সেই অপমান কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই। নেহা শান্ত স্বরে বলল, সবাই তো এক হয় না নিলয়। আমি বললাম তো ভয়। ভয় জিনিসটা মানুষের মনের অনেক বড় একটা জায়গা দখল করে নেয়। নেহা এবার হুট করে বলে বসল, যদি এখন আমি বলি মেয়েকে বিয়ে করতে, তবে কি বলবে? আমি শ্লেষের হাসি দিয়ে বললাম, নিছক হাস্যকর ছাড়া আর কিছুই না। নেহা যেন মরিয়া হয়ে উঠল। যদি বলি আমি তোমাকে আজও ভালোবাসি? আমি ওর দিকে না তাকিয়েই বললাম, নেহা প্লিজ, অনেকটা জার্নি করেছো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। নেহা কাঁদো কাঁদো গলায় বলল, নিলয়, আমাকে একবার, শুধু একবার মাফ করে দাও না। আমি কিছু বললাম না। খুব ইচ্ছে করছিল একটা জোরে ওর গালে চোর বসিয়ে দিই, কিন্তু ওকে স্পর্শ করতেও আমার ঘৃণা হচ্ছিল। ও কেন আমার ভাইয়ের শালি হতে গেল? সব কিছু কেন এমন ওলটপালট হয়ে গেল? বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে 5 বছর আগের সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভিড় করতে লাগলো। মানুষ কঠিন স্মৃতি কোনোদিন ভোলে না। স্মৃতিতে ভেসে আসছিল নেহার সেই চঞ্চল কণ্ঠস্বর। নেহা বলেছিল, নিলয়, আমি ফুচকা খাবো। আমি বলেছিলাম, পকেটে তো টাকা নেই রে। নেহা আমার হাত টেনে বলেছিল, আচ্ছা আমি খাওয়াবো, চলো না, তুমি শুধু পাশে থাকবা। আমি মানা করে বলেছিলাম, এখন সন্ধে হয়ে আসছে তো, বাড়ি চলো। নেহা জেদ ধরেছিল, না আমি খাবই। আর শোনো, আমার হাতটা শক্ত করে ধরো, কখনো যেন এই হাত ছেড়ে তুমি চলে না যাও। আমি তখন আবেগপ্রবণ হয়ে বলেছিলাম, জীবন থাকতে ছাড়বো না নেহা, তবে তুমি যদি ছেড়ে দাও তখন তো আর করার কিছু থাকবে না। সেদিন নেহা আমার চোখের দিকে তাকিয়ে প্রমিস করেছিল, নিলয়, আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। প্রমিস করছি, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। সেই প্রমিস, সেই হাত ধরা, সবই আজ মিথ্যে হয়ে গেছে। ভাবতেই আমার ভেতরটা হাহাকার করে উঠল। স্মৃতির পথা থেকে বর্তমানের এই ছাদে দাঁড়িয়ে মনে হলো ভালোবাসা আসলেই এক মরীচিকা। আমি আর কিছুই বললাম না। আমার মনের ভেতরে তখন আগ্নেয়গিরির মতো রাগ ফুটছে। খুব ইচ্ছে করছিল একটা কোষে নেহার গালে চর বসিয়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে হলো তাকে স্পর্শ করার মতো রুচিও এখন আমার নেই। কেন সে রাজভাইয়ার শালি হতে গেল? কেন সব কিছু এমন গোলমেলে হয়ে গেল? আমি দীর্ঘশ্বাস ফেলে বাইরের অন্ধকারের দিকে তাকালাম। 5 বছর আগে ঘটা সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মনে পড়ছে, যেগুলো আমি প্রায় ভুলতে বসেছিলাম। কিন্তু কঠিন সব বিষাদময় স্মৃতি মানুষ বোধহয় মরে গেলেই ভোলে। স্মৃতির পাতায় 5 বছর আগের সেই দিনগুলো ঠিক এভাবেই জীবন্ত হয়ে আছে।
তখন আমাদের সম্পর্কটা ছিল বসন্তের বাতাসের মতো নির্মল। আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম, অন্তত আমি তো তাই জানতাম। সে যে আমার সাথে অভিনয় করছিল সেটা বোঝার মতো বয়স বা বুদ্ধি কোনোটিই তখন আমার ছিল না। আমি তখন বয়েজ কলেজে পড়ি, আর নেহা পড়ত আমাদের এলাকারই মহিলা কলেজে। ওর কলেজের সামনে গিয়ে আমি ঠাই দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। একদিন কলেজে যাওয়ার পথেই প্রথম ওর সাথে দেখা হয়েছিল। প্রথম দেখাতেই আমি ওর উপর পুরোপুরি ফিদা হয়ে গিয়েছিলাম। আমি ওকে নিয়ে কল্পনার এক নীল সাগরে ভাসতাম। তখন মনে হতো চারপাশের ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে আর বলিউড স্টাইলে গান হচ্ছে, ও हो जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आ सनम। এরপর থেকে রোজ আমাদের চোখাচোখি হতো। কিশোর বয়সের সেই প্রেম। প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় আমরা একে অপরের মুখোমুখি হতাম। ও আমার দিকে তাকিয়ে মায়াবী একটা মুচকি হাসি দিত। আমার বন্ধুদের কেউই এসব জানতো না, কারণ আমি ভয় পেতাম যদি ওরা আমার বাড়িতে ফাঁস করে দেয়। সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি নেহা আমার প্রেমিকা হবে, কিন্তু একদিন ও নিজেই এসে আমাকে প্রপোজ করল। আমি তো অবাক, মুন্দ্রি মেয়ে এসে কোনো ছেলেকে প্রপোজ করছে। ও যখন আমাকে প্রথম ভালোবাসি বলল, আমার মনে হয়েছিল আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। কিন্তু সেই বলাটা যে স্রেফ অভিনয় ছিল সেটা 5 বছর পর আজ বুঝতে পারছি। অথচ আমার ভালোবাসাটা ছিল একদম খাঁটি। এভাবে 1 বছর কেটে যায়। আমরা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি। ওর খালামণির বাসায় থেকে পড়াশোনা করত। ও আসলে কোথায় থাকে, ওর আসল পরিচয় কি, সেসব জানার প্রয়োজনই মনে করিনি কোনোদিন। আমার কাছে ও ছিল শুধুই আমার নেহা। কিন্তু ইন্টার পরীক্ষার কয়েক মাস আগে থেকে পরিস্থিতি বদলাতে শুরু করল। এক রাতে আমি ফোন দিলে ও খুব বিরক্ত হয়ে রিসিভ করল। নেহা কর্কশ গলায় বলল, এই এত রাতে ফোন দিয়েছ কেন তুমি? আমি নরম স্বরে বললাম, কেন জান, ফোন দিতে পারবো না? নেহা ধমকের সুরে বলল, তোমাকে না বলেছি রাতে কল দিতে মানা, কেন দিলে? আমি একটু অভিমান করে বললাম, কিন্তু তোমাকে খুব মিস করছিলাম তো, তাই দিয়েছি, একটু কথা বলি। ও পাত্তাই দিল না, বলল, রাখো এখন, কাল কথা হবে, আমি বই পড়ছি, ডিস্টার্ব করো না। ও তার কিছুদিন পর থেকে এমন করতে শুরু করেছিল, খালি পড়া আর পড়া। আমি জানি ওর ডাক্তার হওয়ার খুব ইচ্ছে, কিন্তু তাই বলে কি আমাকে দিনে 15টা মিনিট সময় দেওয়া যায়? ও আমার ফোন ধরত না, বারবার কল দিলে মোবাইল অফ করে দিত। অথচ এই মেয়েটাই একসময় বলতো, তুমি কথা না বললে আমি বই পড়ব না, এমনকি ভাতও খাবো না। সেই মেয়েই এখন বলা শুরু করলো, কল দিও না, বিরক্ত করো না, তুমি খুব বিরক্ত করো। অথচ আমি তো একই রকম ছিলাম। আগে রাতে দিনে লুকিয়ে কত কথা হতো, আর এখন দিনে একবার কল দিলেও আমি নাকি ওর বড় শত্রু হয়ে গেছি। টানা 3 দিন কেটে গেল। এর মধ্যে নেহা আমাকে একবারও কল দেয়নি। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু ও কেটে দিয়েছে। একদিন প্রাইভেট পড়ে যখন কলেজে যাব, তখন ওর এক বান্ধবী এসে আমাকে একটা খবর দিল। ও বলল, ভাইয়া, নেহা আপনাকে সেই পুরনো জায়গায় দেখা করতে বলেছে যেখানে আপনারা রোজ দেখা করতেন। সেই দিন আর কোনো ক্লাস করলাম না। আমার নেহা আমাকে দেখা করতে বলেছে। কতদিন পর ওকে নিজের চোখে দেখব। এই কদিনও আমার সাথে দেখাও করেনি। আমি ক্লাস ফাঁকি দিয়ে পাগলের মতো সেই পুরনো জায়গায় ছুটে গেলাম। ওর জন্য আমি সব করতে পারতাম, ও সেটা বুঝুক আর না বুঝুক। নদীর পাড়ে সেই নির্দিষ্ট জায়গাটাই এসে বসলাম। আগে প্রায়ই আমরা এখানে এসে বসে বিকেল কাটাতাম। জায়গাটা আমাদের এলাকা থেকে বেশ দূরে, নিরিবিলি। অনেক কাপল এখানে সময় কাটাতে আসত। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বিকেলের পড়ন্ত আলোয় দূরে কাউকে আসতে দেখে বুকটা ধক করে উঠল। নেহা ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলো। ওর চেহারায় আগের সেই মায়া নেই, কেমন যেন একটা কাঠিন্য ভাব। ও আমার সামনে এসে দাঁড়ালো। নেহা খুব নিষ্পৃহ গলায় ডাকল, নিলয়। ওর সেই ডাক শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি পেছন ফিরে তাকাতেই দেখি নেহা দাঁড়িয়ে আছে। ওকে দেখেই আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কতদিন পর দেখা! আমি আবেগ সামলাতে না পেরে ওকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু ও ঝট করে অনেকটা পেছনে সরে গেল। ওর চেহারায় এক অদ্ভুত শীতলতা। আমি অবাক হয়ে বললাম, কি হলো নেহা, ঠিক আছো? কেমন আছো নেহা? তুমি কি জানো তোমাকে কতদিন পর দেখছি, কতদিন পর তোমার সাথে এভাবে কথা বলছি? বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও ভালো কাটে না। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। তোমার একটা মাত্র ফোন কর যেন আমার সব অসুস্থতা আর ক্লান্তি এক নিমেষে দূর করে দেয়। নেহা খুব রুক্ষ গলায় উত্তর দিল, নিলয়, এইসব সস্তা আবেগ আর পাগলামি কথা এখন বন্ধ করো তো। ওর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তোতলামি করে বললাম, মানে কি বলছো এসব? নেহা কোনো উত্তর দিল না। আমি ওকে বসার অনুরোধ জানিয়ে নিজেই ঘাসের ওপর বসলাম, কিন্তু সে তখনও দাঁড়িয়ে আছে। আমি ওর হাতটা ধরার চেষ্টা করে বললাম, কি হয়েছে তোমার? আজ এমন অদ্ভুতভাবে কেন কথা বলছো?
নেহা এবার সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, নিলয়, আমি আর তোমার সাথে এই রিলেশনটা রাখতে পারবো না, আমি ব্রেকআপ করতে চাই। ওর মুখ থেকে কথাটা বের হওয়ার মাত্রই আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালাম। কথাটা মাথার ভেতর বারবার প্রতিধ্বনি হতে লাগল। ব্রেকআপ? আমি একটা শুকনো হাসি হেসে বললাম, নেহা, মজা করো না তো। আচ্ছা বলো না, আমি কি করেছি? আমি কি খুব বেশি বিরক্ত করি তোমাকে? আচ্ছা মাফ করে দাও আমাকে, আমি প্রমিস করছি আর একদম জ্বালাবো না। রোজ না হোক 3 দিন পর পর কথা বলো, আচ্ছা তাও না হলে 1 সপ্তাহ পর মাত্র 5 মিনিটের জন্য কথা বলো, তবুও দয়া করে এমন নিষ্ঠুর মজা করো না। নেহা একদম নির্বিকারভাবে বলল, নিলয়, আমি মোটেও মজা করছি না, আর যা বলছি সেটা অনেক ভেবেচিন্তেই বলছি। আমি চিৎকার করে উঠলাম, মানে কি নেহা, কেন এমন করছো? আমাদের এতদিনের ভালোবাসা কি সব মিথ্যে? নেহা বিরক্তির সুরে বলল, জানি না, কিন্তু আমি মেডিকেলে পড়তে চাই, আমি ডাক্তার হতে চাই। আমি অবাক হয়ে বললাম, তো পড়বা, ডাক্তার হতে চাইলে তো ভালো কথা, পড়াশুনো করবা, এতে আমাদের সম্পর্কের সমস্যাটা কোথায়? নেহা এবার যেন নিজের আসল রূপটা দেখালো। আসলে বলতে চাচ্ছি, তোমার সাথে আর রিলেশন রাখা সম্ভব নয়, কারণ তুমিই আমার পড়াশোনার পথে সবচেয়ে বড় বাধা, তুমিই আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করো। আমি স্তব্ধ হয়ে বললাম, আমি তোমাকে ডিস্টার্ব করি কিভাবে? নেহা বলতে লাগলো, মানে আমি যখন পড়তে বসি তখন বারবার তোমার কথা মনে পড়ে, মন চায় তোমার সাথে কথা বলি, যার ফলে আমি আমার পড়াশোনায় একটুও মনোযোগ দিতে পারি না। আমি চাই না আমার এত বড় স্বপ্নটা তোমার মতো কারো সাথে জড়িয়ে ভেঙে চুরমার হয়ে যাক। এখন হয়তো তোমার একটু কষ্ট হবে, কিন্তু কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। সো আমাদের মনে হয় এসব এখন বাদ দেওয়া দরকার। আর তাছাড়া আমার ফ্যামিলি তো এসব কোনোদিন মেনে নেবে না। আমি অসহায় গলায় বললাম, আমরা তো এখনই বিয়ে করছি না নেহা, আমি তো তোমার ক্যারিয়ারে সাপোর্ট করতে চাই। নেহা তাচ্ছিল্য করে বলল, তার জন্য তো তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আর আমি আমার মা বাবাকে কষ্ট দিয়ে এসব করতে চাই না। প্লিজ নিলয়, এই চ্যাপ্টার এখানেই ক্লোজ করো, আমাকে মুক্তি দাও, আমার সামনে আর কোনোদিন এসো না। আমি কান্নায় ভেঙে পড়ে বললাম, প্লিজ এভাবে বলো না নেহা, তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব, আমি মরে যাব। নেহা শেষ আঘাতটা হানল। জানি প্রথম কদিন একটু খারাপ লাগবে, এরপর সব ঠিক হয়ে যাবে। যখন অন্য কোনো সুন্দর মেয়েকে পাশে পাবা, তখন খুব সহজেই আমাকে ভুলে যেতে পারবা। সো এখন ড্রামা বন্ধ করো। ঠাস। আর কোনো কথা না বলে আমি ওর গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। ওর কথা শুনে আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল। কি সাংঘাতিক কথা! অন্য কাউকে পেলে আমি ওকে ভুলে যাব? ওর কাছে কি ভালোবাসা মানে একজনের বদলে আরেকজনকে খুঁজে নেওয়া? সে কি একবারও আমার কথা ভাবল না? কত অনায়াসেই না নিজের ক্যারিয়ারের দোহাই দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি নাকি ওর ক্যারিয়ার নষ্ট করছি? আমি তো ওকে খুব একটা জ্বালাতামও না। খুব বেশি মনে পড়লে যখন কল দিতাম, ও বড়জোর 3 মিনিট কথা বলতো। অথচ আজ সে আমাকেই দোষী বানিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় শেষ কথা বলে গেল, আমি যেন আর ওর সামনে না আসি। আমি সেদিন চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছিলাম। টানা 1 দিন 1 রাত কিচ্ছু মুখে তুলিনি। জীবনের ওপর এতটাই ঘৃণা চলে এসেছিল যে মরতেও চেয়েছিলাম। কিন্তু প্রতিবার নেহার সেই কথাটাই কানে বাজছিল, আমার ক্যারিয়ার নষ্ট হবে, আমি ডাক্তার হতে চাই। তখনই জিদ চেপে গেল। সে যদি তার ক্যারিয়ার নিয়ে এত সচেতন হতে পারে, তবে আমি কেন পারবো না? যে ভালোবাসা মানুষের অস্তিত্বকে অস্বীকার করে, সেই ভালোবাসার মরীচিকার পেছনে আর এক কদমও নয়। সেদিনই ঠিক করেছিলাম, নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে দাঁড়িয়ে নেহা তার ভুলটা নিজের চোখে দেখতে পাবে। মরে যাওয়া সহজ, কিন্তু বেঁচে থেকে নিজেকে প্রমাণ করাটাই আসল বীরত্ব। ওই রাতটাই আমাকে বদলে দিয়েছিল। ওই রাতটাই আমাকে আজকের এই নিলয় হিসেবে গড়ে তুলেছে। কিন্তু মন যাকে চায় তাকে কি এত সহজেই ভোলা যায়? সেই বিচ্ছেদের পর প্রতিদিন নিয়ম করে ক্লাস ফাঁকি দিতাম। উদ্দেশ্য একটাই, ওর কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা। দূর থেকে দেখলেই বুকটা হাহাকার করে উঠত। মাঝে মধ্যে সাহস করে সামনে গিয়ে দাঁড়াতাম, কিন্তু নেহা আমাকে দেখলেই বিষ উগরে দিত। সবার সামনেই চিৎকার করে বলতো, তোর মতো বেয়াদবার রাস্তার কুকুর আমি আজ পর্যন্ত দেখিনি। যাকে আমি এত অবহেলা করি, ঘৃণা ভরে অপমান করি, সে বারবার কোন লজ্জাতে আমার সামনে আসে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি নির্বাক হয়ে শুনতাম ওর কথা, কোনো প্রতিবাদ করতাম না। ওর সেই বিষাক্ত কথাগুলো হজম করেও বারবার ওর সামনে যেতাম। কিন্তু একদিন এক চরম অঘটন ঘটে গেল। আমি দাঁড়িয়েছিলাম নেহার জন্য। এমন সময় ওর এক বান্ধবী আমার সামনে এসে দাঁড়ালো। আমি খুব বিনয়ের সাথে নেহার কথা জিজ্ঞাসা করতেই সে আমাকে কুৎসিত গালি দিয়ে বলল, বাঞ্চুদ, তোর মতো নির্লজ্জ ছেলে আমি আর দেখিনি। নেহা ঠিকই বলে,
কুকুর না হলে কেউ এভাবে বারবার লাঞ্ছিত হতে আসে না। তোর মা বাবা তোকে কিভাবে মানুষ করেছে যে? ব্যাস, ওইটুকুই। নিজের অপমান সয়েছি, কিন্তু মা বাবাকে নিয়ে কথা বলার সাহসও পেল কোত্থেকে? গায়ে যত জোর ছিল সবটা উজাড় করে দিয়ে নেহার বান্ধবীর বাম গালে এক জোৎসই থাপাড় বসিয়ে দিলাম। ও ছিটকে রাস্তার ওপর পড়ে গেল। আমি বললাম, আমাকে যত খুশি গালি দিস, সয়ে নেব, কিন্তু খবরদার আমার মা বাবাকে নিয়ে একটি কথা বললে তোকে জ্যান্ত কোতে ফেলব। সেদিন সেখান থেকে চলে আসি। এরপর অনেক কষ্টে বুকের ভিতর পাথর চাপা দিয়ে ইন্টার পরীক্ষাটা দিই। রেজাল্ট কিছুটা খারাপ হয়, তবুও রেজাল্টের পরপরই কোনো দিকে না তাকিয়ে সোজা ঢাকা চলে আসি। সেখানেই আমার নতুন জীবনের শুরু। ঢাকা যাওয়ার পর অনেক সাহস করে বাবাকে গোপনে সব খুলে বলেছিলাম, বাবা, আমি একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। বাবা সেদিন রাগ করেননি, বরং আমাকে আগলে ধরে বুঝিয়েছিলেন যে জীবন কারো জন্য থেমে থাকে না। কি ভাবছ নিলয়? নেহার কণ্ঠস্বরে সম্বিত ফিরে পেয়ে ওর দিকে তাকালাম। অনেক বছর পর সেই চেনা মুখটার দিকে তাকিয়ে রইলাম। সত্যি বলতে ছলনাময়ীকে আজও দেখতে যথেষ্ট সুন্দরী লাগছে। আমি একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, না কিছু না। তা তুমি আজও বিয়ে করনি কেন? নেহা একটু চুপ থেকে ম্লান স্বরে বলল, কারণ একজনকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু নিজের ভুলেই তাকে হারিয়ে ফেলেছি। সেই আফসোস থেকেই আর কাউকে জীবনসঙ্গী করা হয়নি, হয়তো আর করবও না। কিন্তু তুমি কেন করলে না নিলয়? আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, বললাম, বাদ দাও ওসব। তা শেষমেশ ডাক্তার হয়েছ তো? নেহা গর্বের সাথে বলল, তুমি এখন কি করছো? আমি নির্লিপ্ত গলায় উত্তর দিলাম, বেকার, পড়াশোনাটা ঠিকঠাক করা হয়নি। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? আমি মুচকি হেসে বললাম, কারোর মায়ায় জীবনটা এমন এলোমেলো হয়ে গিয়েছিল যে আর গুছিয়ে নিতে পারিনি। নেহা গম্ভীর হয়ে বলল, এটা কিন্তু বড় অন্যায় করেছ নিজের সাথে। আমি হাসি দিয়ে হাসলাম, অন্যায় তো বটেই। যে নিজের স্বার্থ বুঝে মাঝপথে হাত ছেড়ে চলে যায় সেটা ন্যায়, আর যে মায়ার টানে নিজেকে ধ্বংস করে সে অন্যায়কারী। যাই হোক, অভিনন্দন তোমাকে ডাক্তার হওয়ার জন্য। আমি আর কথা বাড়াতে চাইলাম না। নেহার সামনে থাকলে আমার মেজাজটা ঠিক সেদিনের মতোই বিগড়ে যাচ্ছে। মনে হচ্ছে আরও একটা চড় যদি ওকে এখন উপহার দিতে পারতাম, কিন্তু ওকে স্পর্শ করার বিন্দুমাত্র রুচি আমার নেই। চলে আসবো ঠিক তখনই নেহা আর্তনাদের সুরে বলে উঠল, নিলয়, আমাকে কি এখনো ভালোবাসো তুমি? আমি ঘুরে তাকিয়ে বললাম, কেন? নেহা খুব কাছে এসে বলল, আমি অনেক পরে বুঝেছিলাম জীবনে তোমার গুরুত্ব কতটা ছিল। তুমি যখন আমার থেকে দূরে চলে গেলে তখন আমি একাকিত্বের দহনে বুঝেছি আমার ভুলটা। বিশ্বাস করো নিলয়, আমি তোমাকে আজও ভুলতে পারিনি। আমি তোমাকে আজও ভালোবাসি। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, এখন না তুমি ডাক্তার, তোমার ক্যারিয়ার গড়া তো শেষ, তাই না? নেহা বলল, হ্যাঁ, তাতে কি? আমি একটু কঠোর গলায় বললাম, তুমি আমার চেয়ে আরও ভালো কাউকে ডিজার্ভ করো নেহা। আমি বেকার মানুষ, বাপের হোটেলে খাই। তোমার সাথে আমার কোনো তুলনাই চলে না। আমি নিম্ন লেভেলের মানুষ। তোমার মতো ডাক্তারকে চাওয়ার যোগ্যতা আমার নেই। আর তোমাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখাটা এখন বোকামি ছাড়া আর কিছু না, কারণ তুমি ডাক্তার হওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে পারো। আর সবচেয়ে বড় কথা, তোমার সাথে জড়ালে আবার যদি তোমার ক্যারিয়ারে কোনো সমস্যা হয়, তার চেয়ে তুমি একাই থাকো, ভালো থাকবে। তোমার জন্য ডক্টরের জীবন, ইঞ্জিনিয়ার বা পাইলট ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, তাদের কাউকে খুঁজে নাও, ভালো থেকো। নেহা প্রায় কেঁদে ফেলে বলল, নিলয়, আমি তোমাকে ভালোবাসি। আমি ফিক করে হেসে দিলাম, ভালো তো আমিও বাসি, তবে কি জানো? থাক, শুনতে হবে না। অন্য কাউকে বিলি করলে দেখবে এই ভালোবাসা কদিনের মধ্যেই কর্পূরের মতো উড়ে যাবে। কথাগুলো বলেই সেখান থেকে গটগট করে চলে আসলাম। কি দরকার পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তোলার? যে নিজের ক্যারিয়ারের জন্য ভালোবাসা বিসর্জন দিতে পারে, তার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আমি বলছি না ক্যারিয়ার গড়া খারাপ, কিন্তু আমার অপরাধটা কি ছিল? আমাকে কি তার সফলতার পথে সঙ্গী হিসেবে রাখা যেত না? আমি তো তার সব কাজেই সাহায্য করতাম। ভালোবাসা মানে তো একসাথে থেকে সব জয় করা, কিন্তু সে তো স্রেফ স্বার্থের জন্য আমাকে ডাস্টবিনে ছুড়ে দিয়েছিল। ছাদ থেকে নেমে আসছিলাম, সিঁড়ি ভেঙে কিছুটা নামতেই সামনে মাইশাকে দেখতে পেলাম। ও দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি পরিস্থিতি স্বাভাবিক করতে একটা মুচকি হাসি দিলাম। মাইশা কিন্তু হাসল না। ও দুই কোমরে হাত দিয়ে খুব সিরিয়াস গলায় বলল, নিলয়, তুই সত্যি করে বলতো,
অরিনের সাথে আজ আসলে কি হয়েছিল, আর তুই আসলে ঢাকাতে কি করিস? কোনো লুকোছাপা করবি না। মাইশার এমন সরাসরি প্রশ্নে আমি একটু ভয় পেয়ে গেলাম। ওর চোখে যে অনুসন্ধানী দৃষ্টি, তাতে আমার আসল পরিচয়টা লুকিয়ে রাখা বোধহয় এবার কঠিন হয়ে যাবে। এরপর কি বলবো তা ভেবে আমার বুক দুরুদুরু করতে লাগলো।